بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক স্যার জনাব মোহাম্মদ আলমগীর কবির লাকি স্যার। আরাম মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত গণভোট প্রচারণা অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় স্যার উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মনিরুজ্জামান স্যার উপস্থিত আছেন আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আশরাফুজ্জামান স্যার উপস্থিত আছেন আজকে আমাদের প্রিয় ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ সকলকে জানাচ্ছি আজকের এই শুরুতে শুভেচ্ছা ও অভিনন্দন। গণভোট আমরা সবাই জানি গণভোট কি, গণটা কি, যেখানে জনগণ সম্পৃক্ত থাকে, অর্থাৎ জনগণ দ্বারা যে ভোট সেটা হচ্ছে গণভোট। আমরা জানি যে একজন বাংলাদেশের নাগরিককে ভোটাধিকার প্রয়োগ করতে হলে কত বছর বয়স হয়? শ্রমজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী সকলে এই সুযোগ সুবিধা পাবে। এখন আমাদের কয়েকটা কথা জানা দরকার, স্যার আলোচনা করবেন যে সুযোগ সুবিধাগুলো কি। অর্থাৎ দেশের যে প্রচলিত আইন দ্বারা জনগণের কল্যাণ সাধিত হয়, এরকম আইনগুলা দ্বারা দেশ পরিচালিত হবে বলে দেশের জনগণ নিরাপদ থাকবে এবং দেশ সুন্দর সঠিকভাবে পরিচালিত হবে। এরকম কিছু আইন দেশের সরকার তৈরি করতে যাচ্ছে। যে এই জন্য দেশের মানুষের প্রচার পরিচালনা উপলক্ষে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত আরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ, প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে কি উদ্দেশ্যে উপনীত হয়েছি পিছনের ব্যানারের ভাষ্য অনুযায়ী আমরা ইতিমধ্যে এটা বুঝতে পেরেছি। এর পাশাপাশি আমাদের যে নির্দেশনা আছে সেটা হচ্ছে শিক্ষা নিয়েও কিছু আলোচনা করতে হয়েছে, যে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক, বাল্য বিবাহ, মাদক, বিভিন্ন বিষয় নিয়ে আমি বিষয়গুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো। এরপরে আমি গণভোট নিয়ে মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। শিক্ষা আসলে কি? মানসম্মত শিক্ষা। যেটা মানসম্মত শিক্ষাটা হচ্ছে শিক্ষাটাকে, শিক্ষা হচ্ছে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। এই আচরণের পরিবর্তন আননের জন্য শিক্ষার্থীদের অবশ্যই স্কুলমুখী হতে হয়। আমরা শিক্ষা যে কোনো ভাবে অর্জন
যে শিক্ষা, সেই শিক্ষাটা অর্জন করতে হলে অবশ্যই বিদ্যালয়মুখী হতে হয়। এখানে অভিভাবকরা আছেন, শিক্ষার্থীরা আছেন। শিক্ষার্থীদের বলবো তোমরা নিয়মিত স্কুলে আসবা, যারা আসে নাই তাদেরকেও আসতে বলবো। অভিভাবকরা আছেন, আপনাদের বলবো আপনাদের ছেলে মেয়েদের অন্তত দিনের 6টা ঘন্টা ছুটির দিনগুলো বাদে, এছাড়াও দেখেন প্রতি সপ্তাহে 2 দিন ছুটি থাকে, সরকারি বিভিন্ন ছুটি থাকে। এর পাশাপাশি যে দিনগুলো আমাদের ক্লাস চলে, আমরা 10টা থেকে 4টা, এই মাত্র 6টা ঘন্টা, রাত দিন 24 ঘন্টার মধ্যে 6টা ঘন্টা আমাদের উপরে একটু ছেড়ে দেন আপনার সন্তানকে। আমরা কথা দিচ্ছি আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে যদি ওদের নিয়মিত স্কুলে আসে। আমার বিশ্বাস যে ওরা ভালো করবে। আমাদের এই মেহেরপুর শিক্ষা ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। যশোর বোর্ডের 10টি জেলার মধ্যে আমাদের এসএসসি, এইচএসসি এবং যে কোনো বোর্ড পরীক্ষার ফলাফল সবাই তলানিতে, আমরা 10-এ 10 আছি। ফলাফল আমরা 10টা জেলার মধ্যে 10 নম্বরে, মানে সবার তলানিতে। এখানে দেখেন আমাদের একটা সুযোগ আছে, সুযোগটা হচ্ছে এই যে তলানিতে আছে এইখান থেকে উপরে ওঠার। যখন আমরা যদি 10 থেকে 9-এ, 8-এ, 7-এ, 6-এ, 5-এ কিংবা 1-2-এ আসতে পারি, তাহলে আমরা কিন্তু এই যশোর বোর্ডের মধ্যে মডেল হতে পারবো। সবাই আমাদের দিকে তাকিয়ে থাকবে যে কিভাবে সম্ভব, এরা এত ভালো করলো কি করে। এই জন্য সর্বপ্রথম সহযোগিতা লাগবে আমাদের শিক্ষার্থীদের। তাদের নিয়মিত বিদ্যালয়মুখী হতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাহলে আমার বিশ্বাস যে আমাদের ছেলেমেয়েরা যদি আমাদের সহযোগিতা করে, আমরা এই যে আমাদের লেখাপড়ার এই যে মান, এইখান থেকে আমরা ফিরে আসতে পারবো, ভালো পর্যায়ে আসতে পারবো। আর একটা বিষয়, আমরা যে মেহেরপুরে বসবাস করি, আমাদের এখানে বাল্য বিবাহের ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে বাল্য বিবাহ। আমি এটাকে অভিশাপ বলবো না, আমি এটাকে বলবো আমাদের একটা প্রথা। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে বাল্য বিবাহ দেওয়ার একটা, এটা আমরা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দেন, কিন্তু অন্তত ওদের বয়সটা 18 বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন। এটা রাষ্ট্রীয় আইনে কিন্তু অপরাধ। আর ছেলেদের বলবো, ছেলেদের বিয়ে দেবেন 21 বছর বয়স পূর্ণ হওয়ার পর। অন্তত আমি ছেলে মেয়েদের কাছে অনুরোধ করব যে 18 অন্তত কলেজে এসএসসি পাস করার আগে বিয়ে নয়। আর ছেলেদের আরো একটু সময় নেওয়া লাগবে, 21 পূর্ণ হইতে হলে হয়তো বা ইন্টারমিডিয়েট শেষ বা শেষের দিকে, তখন 21 বছর পূর্ণ হবে। আরেকটা বিষয় আমি একটু পরিসংখ্যান তুলে ধরি। বিগত আমাদের এই মেহেরপুরের যে গত 1 বছরের যে বিবাহের বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, এইখানে মেহেরপুরে বিবাহের থেকে বিবাহ বিচ্ছেদের হার বেশি। আমি যতদূর শুনতে পেয়েছি সম্ভবত 114% বিবাহ বিচ্ছেদের হার। ধরেন 100টা যদি বিয়ে আছে, ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ আছে 114টা। সেই হিসাবে আর একটা বিষয় আরো ভয়ঙ্কর, ছেলে মেয়েদের বলবো এই বিয়েগুলো, এই অভিভাবকরা নিজেরা বিয়ে দেয় নাই। এই যে বিয়েগুলো হয়েছে গত 1 বছরে, এর মধ্যে অধিকাংশ বিয়ে আছে ছেলে মেয়েদের নিজস্ব পছন্দে, অভিভাবকদের পছন্দ নয়, মানে চয়েস ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ নয়। অ্যারেঞ্জ মানে বাবা মা অ্যারেঞ্জ করে উভয় পরিবারে দেখাশোনা করে বিয়ে দেয়। এটা কিন্তু আমাদের নৈতিক অবক্ষয় যে আমরা বাবা মা অভিভাবকদের উপর নির্ভরশীল হতে পারছি না, নিজেদের মতো নিজেরা সিদ্ধান্ত নিচ্ছি। এতে কি হচ্ছে, ছোট্ট শিশুরা, তোমরা কিন্তু রাষ্ট্রীয় আইনের শিশু, 18 বছরের আগে যে কোনো ছেলে মেয়ে রাষ্ট্রীয় আইনের শিশু। ছেলেরা 21 বছরের আগে আর মেয়েরা 18 বছরের আগে রাষ্ট্রীয় আইনের শিশু। এর জন্য ছোট্ট শিশুদের পুতুল খেলার মতো, ছোট্ট শিশুরা কি করে, নিজের মতো ঘর তৈরি করে, পুতুল খেলা করে, পুতুল বিয়ে দেয়, আবার কিছুক্ষণ পর ভালো না লাগলে কি করে ধাক্কা দিয়ে ভেঙে দেয়। আমাদের ছেলেমেয়েরাও কি করছে, নিজেদের ইচ্ছা মতো বিয়ে করছে, নিজেরা ইচ্ছার মতো আবার ঘর ভাঙছে। এই জন্য তো বিবাহ বিচ্ছেদের হার বেশি। এই জন্য ছেলেমেয়েদের বলবো, তোমাদের বিশেষ করে রাষ্ট্রীয় আইনকে সম্মান করতে হবে, পাশাপাশি ধর্মীয় যে বিধিবিধান এগুলো মানতে হবে।
বিশেষ করে আমরা যারা মুসলিম তারা 5 ওয়াক্ত নামাজ পড়বো নিয়মিত, আর যারা অন্য ধর্ম আছে ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো সঠিকভাবে পালন করবো, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো, আমাদের ভিতরে কুমন্ত্রণা আসবে না, আমরা ভালো কিছু করতে পারবো। আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ মানুষকে পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর বিবাহের পূর্বে যে সম্পর্ক এটা কিন্তু অশ্লীল কাজ। আমি যতদূর জানি আমাদের ইসলাম ধর্মের আইনে বিবাহের পূর্বে অবৈধ সম্পর্ক এটা হারাম। আবার নামাজ দেখো ফরজ, এক কাজ করলে পাপ হচ্ছে, আর একটা করলে নামাজ পড়লে কিন্তু আমাদের সব হচ্ছে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি। এই কারণে আমাদের ধর্মীয় বিধিবিধান মানতে হবে। চলাফেরার ক্ষেত্রে ছেলে মেয়েদের বলবো তোমরা চলাফেরার ক্ষেত্রে পথে ঘাটে যখন চলবা তখন ধর্মীয় অনুশাসন মেনে চলবা। বিশেষ করে মেয়েদের বলবো হিজাব করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে পর্দার কথা বলেছেন, প্রথমের দিকে যে পর্দার কথা বলেছেন প্রথমে পুরুষের পর্দার কথা বলছে, প্রথমে পুরুষের পর্দার কথা বলছে, এরপর মেয়েদের পর্দার কথা বলছে। পুরুষের পর্দা সম্পর্কে আল্লাহ যেটা বলছেন, পুরুষকে বলছে দৃষ্টিকে সংযত করো, লজ্জা স্থান থাকো, পুরুষের পর্দা। আর নারীর পর্দার ক্ষেত্রে বলছে দৃষ্টিকে সংযত করতে, লজ্জা স্থান ঢাকতে, আর মাথার যে কাপড় এটা বুকের উপর টেনে নিতে বলছে। তার মানে কি হিজাব পরা এটা কিন্তু ফরজ, হিজাব করতে হবে, প্রত্যেকটা মেয়ে হিজাব পরবা যদি মুসলিম হয়ে থাকো, ঠিক আছে? এটা হিজাব পরা ফরজ, হিজাব করতে হবে আমাদের। আর মুখ বাঁধার ক্ষেত্রে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি মুখটা বাঁধতেও পারো নাও পারো, এমন কোন ধরা বাঁধা কঠোর নিয়ম নাই যে মুখ বাঁধতেই হবে, কিন্তু হিজাবটা করতে হবে। এটা কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা মানতে হবে, এটা ধর্মীয় বিধান। আর ছেলেদের বলবো যে তোমরা আমাদের সহযোগিতা করো, তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমরা যে আমি এতক্ষণ যেটা বললাম বাল্য বিবাহ এর মধ্যে থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি ছেলেদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে তুমি তোমার যে বন্ধুকে সঙ্গে করে নিয়ে অন্য মেয়েকে উত্ত্যক্ত করছো, গোপনে খোঁজ নিয়ে দেখো তোমার ওই বন্ধু তোমার আদরের বোনকে উত্ত্যক্ত করে। একটু ভেবে দেখো যে আমরা যদি সবাই যার যার স্থান থেকে ভালো না হই আমাদের সমাজ কিন্তু ভালো হবে না। যার যার স্থান থেকে প্রত্যেকে ভালো হতে হবে, তাহলে আমার বিশ্বাস যে আমরা সমাজকে ভালো করতে পারবো। আর আরেকটা বিষয়, আমরা যেহেতু সীমান্তবর্তী জেলায় বসবাস করি আমাদের এইখানে একটা মাদকের প্রাদুর্ভাব আছে। ছেলে মেয়েদের বলবো উভয়কেই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক মানুষ গ্রহণ করে দুইটা কারণে, প্রধানত দুইটা কারণে, একটা হচ্ছে কৌতূহল আর আরেকটা হচ্ছে প্রেমে ব্যর্থতা। এই দুইটা কারণে বেশি মাদক গ্রহণ করে। এই জন্য উঠতি বয়সী ছেলে মেয়েদের এইসব ক্ষেত্রে ধর্ম অনুশাসন মেনে চলতে হবে, সতর্ক থাকতে হবে। আর আমাদের এই মেহেরপুরে আরেকটা বিষয় আছে, আমাদের ছেলেরা বিশেষ করে ছেলেরা মেয়েরা মোবাইল গেমস আসক্ত, এটা কিন্তু মাদকের থেকেও ভয়াবহ, এইটা থেকে দূরে থাকতে হবে। তোমরা মোবাইল ব্যবহার করো, মোবাইল নেটে বিভিন্ন কাজ করো, নেট থেকে বিভিন্ন বিষয় দেখো, সমস্যা নাই, কারণ অনেক সময় পড়ার বিষয় একটা জানার জন্য ইয়ে করা লাগে, নেট ইউজ করা লাগতে পারে, যেটা বাবা মার ফোন অনেক সময় তোমরা ব্যবহার করো একটা বিষয় জানার জন্য, একটা তথ্য জানার জন্য, এটা করা যাবে। কিন্তু মোবাইল গেমস এটাই আসক্ত হওয়া যাবে না, গেমস খেলা যাবে না। এটা কিন্তু গেমস খেলতে আমি যতদূর শুনছি নেট লাগে, মানে নেটে ঢোকা লাগে, নেট থাকা লাগে, আর পাশাপাশি অনেকের নাকি বলে টাকা দিয়েও খেলতে হয়। দেখো আর্থিক সমস্যা তৈরি করে, আবার মানসিক সমস্যাও তৈরি করতে পারে। অতএব এইগুলো থেকে আমার বিশ্বাস যে আমাদের ছেলেমেয়েরা দূরে থাকবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকের এই সভা যে উদ্দেশ্য করা সেটা হচ্ছে গণভোট। আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন একটু ভিন্ন, গতানুগতিক নির্বাচন থেকে একটু ভিন্ন। এই নির্বাচনে আমরা অন্যান্য যে সংসদ নির্বাচন সেখানে আমরা একটা ভোট দিতে পারি, আমাদের পছন্দের প্রতীক বা প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। সেটা আমরা দেখছি মাইকিং করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি ভোট চাচ্ছে বিভিন্ন প্রতীকে, আমরা সেই প্রতীককে আমাদের পছন্দ মতো ভোট দিতে পারবো। আর আরেকটা ভোট হবে
সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা দেখেন মাইকিং করে হয়তো ভাবতে পারেন যে স্যার আপনারা এগুলো কেন করছেন। এখন ওই ভোটগুলো কিন্তু মাইকিং করে বিভিন্ন ভাবে চাচ্ছে, এবং গণভোট নিয়ে কিন্তু কোনো প্রচারণা নেই। এই কারণে সরকারের নির্দেশে আমরা সরকারি কর্মকর্তা হিসাবে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে সেমিনার করে এই গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আমি মূলত এই গণভোটটা আমাদের জুলাই পরবর্তী 5ই আগস্টের পর নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশের বিশেষ করে জুলাই একটা সনদ, 30টি ধারা নিয়ে জুলাই একটা সনদে বিভিন্ন দলের মতামত নিয়ে তৈরি করা হয়েছে। ওই সনদকে বাস্তবায়ন করতে হলে ওইখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হলে জনগণের রায় লাগবে, এবং এই রায়টা হবে হ্যাঁ অথবা না। এখানে বেশ কিছু বিষয় আসবে, আমি একটু আপনাদের পড়ে শোনাই। আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সময়ের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না? ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। আমরা জানি আগের যে নির্বাচনগুলো হয়েছে বিগত, সেখানে সরকার ক্ষমতায় থেকেই নির্বাচন দিয়েছে, কিন্তু যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে নির্বাচনকালীন একটা সরকার হবে, যেটা হবে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় নিরপেক্ষ সরকার। নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খতে আছে আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। আমরা জানি বাংলাদেশের সংসদ আছে 1 কক্ষ বিশিষ্ট, যেমন আমেরিকাতে 2 কক্ষ বিশিষ্ট। আমাদের এই জাতীয় সংসদ যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে 2 কক্ষ বিশিষ্ট হবে। এখানে উচ্চ নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ থাকবে। উচ্চ কক্ষে 100 সদস্যের একটা কক্ষ হবে। এটা আপনাদের একটু ধারণার জন্য বলি, ধরেন যে দল সরকার গঠন করলো তারা 51% ভোট পেয়েছে, তাহলে এই 100টি আসনের মধ্যে সেই দল পার্সেন্টেজ হিসাবে 51টা পাবে 100টির মধ্যে। এবার ধরেন বিরোধী যে দলটা আসলো, এই দলটা সাপোজ আমরা ধরে একটা যদি মনে করেন যে 25%, 30% বা 31% ভোট পেয়েছে, আমরা ধরে নিলাম যে 31% ভোট পেয়েছে বিরোধী দল, তাহলে ওই দল 31টা আসন পাবে। তাহলে 51 আর 31 হলো 82টি। এরপর আরো ছোট ছোট দল যে ভোটগুলো পাবে তারা তাদের সংখ্যানুপাতিক হারে তারা বাকি 18টি আসন পাবে। মানে আমি যে হিসাবটা দিলাম যদি এরকম হয়, এইভাবে প্রত্যেক দল থেকে কিন্তু ওই 100 সদস্যের একটা গঠন হবে, এবং কোন সংবিধানে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে এই 100 সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোট লাগবে। এখানে দেখেন বিরোধী দল যারা আছে, যারা ছোট ছোট দল, তাদের মতামত দেওয়ার একটা সুযোগ থাকছে। সংসদের নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে। বিরোধী দল হবে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ। আরেকটা বিষয়, আমরা জানি যে একজন প্রধানমন্ত্রী হওয়া শুরু করলে হয়ে যায় একই ব্যক্তি, কিন্তু এই জুলাই শেষ করছি। আল্লাহ হাফেজ। তিনটা বিষয় নিয়ে এখানে তুলে ধরেছেন, বাল্য বিবাহ, মাদক এবং গণভোট। আমরা এই আলোচনাগুলো বাস্তবায়ন করব সবাই, বিশেষ করে আপনারা যারা অভিভাবক আছেন, আমাদের পাশাপাশি এখানে যে গ্রামগুলো আছে, আপনারা বাল্য বিবাহ, মাদকের ব্যাপারে সজাগ থাকবেন। এ পর্যায়ে আপনারা যারা অভিভাবক এখানে উপস্থিত আছেন, আজকের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো কথা আছে কিনা, বিশেষ করে গণভোট নিয়ে থাকলে একটু বলতে পারেন। কোনো প্রশ্ন থাকে? ধন্যবাদ আপনাদের। গণভোট 2026 প্রচারণা উপলক্ষে রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভার সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আশরাফুজ্জামান স্যার। এই পর্যায়ে আপনাদের সামনে
আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান স্যার। স্যারকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকে রাধাকান্তপুর রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সরকার কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণভোট সম্পর্কে আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সম্মানিত একাডেমিক সুপারভাইজার, অত্র বিদ্যালয়ের সম্মানিত আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আমার সাথে উপবিষ্ট সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার স্কুলের স্টুডেন্ট সকলকে জানাই আজকের এই মত বিনিময় সভার অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে সরকার কর্তৃক কর্মসূচি অনুযায়ী আজকের এই গণভোট কর্মসূচিতে প্রথমেই আমার সেই আব্রাহিম লিঙ্কনের কথাটি মনে পড়ে যায়, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তার সংজ্ঞাটা এইভাবেই দাঁড়ায়, জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসন ব্যবস্থা হচ্ছে নিজের গণতন্ত্র। এই গণভোটে হ্যাঁ এবং না নিয়ে আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় সুচারুভাবে সুন্দরভাবে আমাদের সকলের মাঝখানে গভীরভাবে যে আলোচনাটি করেছেন, আমি মনে করি আলোচনাটি অত্যন্ত যুক্তিযুক্ত এবং সুসম্পন্ন। আমাদের সকলে উপস্থিত সকলেরই যদি গণভোট সম্পর্কে কোন রকম অজানা ছিল সেই বিষয়গুলি আমরা স্পষ্টীকরণ করতে পেরেছি ইনশাআল্লাহ। আগামীতে আমরা এই গণভোটে সকলে অংশগ্রহণ করে আমাদের সেই আব্রাহিম লিঙ্কনের বিখ্যাত উক্তিটি যেন সত্যতা হয়, যথার্থ হয়, এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানও সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ।